Hello guys, good morning and welcome back to my channel Srishti's Simple Lifestyle. আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করব আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি হয়ে গেছি রেডি। তো আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল একজনের বাড়িতে। তো সেটা কার কাছে যাচ্ছি সেটা জানতে গেলে তো আপনাদের আজকের এই ফুল ব্লগটা দেখতে হবে। এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আসলে বাড়িতে মা না থাকায় কাউকে বলতেও পারছি না যে একটু ক্যামেরাটা ধরে আমার আজকের লুকটা একটু ক্যাপচার করে দাও, তাই আয়নাই ভরসা আর কি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই 10টা মতো। তো এখান থেকে যাব হচ্ছে আমি বাধাঘাটে। আপনাদের তো বললামই যে মা নেই, মা গেছে হচ্ছে আমার দিদানকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেহেতু আমি একাই এই প্রথমবার হাওড়া থেকে কলকাতা যাচ্ছি। যদিও রাস্তাটা খুবই সিম্পল, তাও আমার যদিও ভয় করেনি, কিন্তু আমার মা এবং পাপার দুজনেরই একটু ভয় লাগছিল। কিন্তু আমার সেরকম লাগেনি, কারণ এখান থেকে বাধাঘাট যেতে হবে টোটো করে, আর বাধাঘাট থেকে লঞ্চে করে আইরিতলা, ওখান থেকে তো আসবেই আমাকে নিতে, সেহেতু আমার কোনো একটা অসুবিধা হবে না। এই যে আমি বেরিয়ে পড়েছি, এখন টোটোয় আছি। এখানে এই টোটো করেই আমরা পৌঁছে যাব বাধাঘাটে। চলুন তাহলে যাওয়া যাক। জানেন, এর মধ্যেই একটা বেশ বড় কাণ্ড হয়েছে। আসলে আমার তো বড় ভুলো মন, মা হাতের সামনে জিনিস না দিলে আমার চলে না। এই চক্করে কি হয়েছে, আন্টির জন্য যে মিষ্টিটা কিনে এনে রেখেছিলাম সেই মিষ্টিটা আমি নিয়ে যেতেই ভুলে গেছি। এখানে এই মিষ্টির দোকানগুলোকে দেখতে দেখতেই আমার মিষ্টির কথা মনে পড়ে যায়। তারপরে আর কি, একটা ভালো দোকান থেকে একটুখানি মিষ্টি কিনে তারপরে আমি চললাম বাধাঘাটের উদ্দেশ্যে। এর মধ্যেও আরও একটা কাণ্ড হয়েছে জানেন। টোটোটাকে বলেছিলাম একটুখানি অপেক্ষা করতে, অথচ টোটোটা আমাকে ওখানে ছেড়ে দিয়েই চলে যায়। যদিও বাধাঘাট ওখান থেকে খুব একটা দূর ছিল না, কিন্তু তবুও আমি তো টোটোটাকে বলে রেখেছিলাম না। যাই হোক, তারপরে আবার কি, রাস্তা দিয়ে আস্তে আস্তেই দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু। তাই এখান থেকে তাড়াতাড়ি করে টিকিট নিয়ে আমি চলে যাই লঞ্চে, কারণ কখন বলতে আবার কখন ঝেপে বৃষ্টি চলে আসবে, তখন তো আমি পুরোই ভিজে যাব। তাই জন্য বেশি দেরি না করে আমি চলে যাই একেবারে লঞ্চে। এই যে লঞ্চের একদম ধারে এসে বসে পড়েছি, এই অপার গঙ্গা অপার জলরাশিকে দেখতে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। দেখছেন কত কুয়াশা, হাওড়া ব্রিজটাও খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আর এখন একটু সকাল বলে বোধহয় ভিড়টা এখন কম আছে। আর জানেন তো, ওই যে আগে বলা হতো না যে শুভ যাত্রার উদ্দেশ্যে যখনই জলপথ দিয়ে যাওয়া হবে তখনই কিছু না কিছু একটা টোকেন অফ লাভ বা কিছু বলা চলে, যেটা কিনা দিয়ে দিতে হয় গঙ্গাতে, যাতে কিনা আপনার যাত্রাটি শুভ হয়। তো আমি সেটাও করে নিলাম একটুখানি। এরপরে এই গঙ্গা দেখতে দেখতেই দেখি আমার গন্তব্যস্থল এসে গেছে। তো চলুন এইবারে বেশি দেরি না করে নেমে পড়া যাক। তো এসে গেছি আমরা আইরিতলার কাছে। ওই যে দেখছেন ঘাটটা, ওখান থেকে পেরোলেই আমার জন্য অপেক্ষা করছে আমার আর একজন স্পেশাল ব্যক্তি। সেটা জানতে গেলে তো বললামই আজকের এই পুরো ব্লগটা আপনাদের দেখতেই হবে। তো চলুন তাহলে, এসে গেছি আইরিতলাতে, এরপরে নেমে পড়া যাক। নেমে পড়েছি আমি আইরিতলাতে। আচ্ছা, আপনাদেরকে তো বললাম আমি দুজন স্পেশাল ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু তারা কারা বলুন তো? আচ্ছা, আপনাদের মনে আছে আমি 2024-এর শুরুর দিকে একটা বিয়ের ব্লগ দিয়েছিলাম? হ্যাঁ, ওই যে যাদের বিয়ের ব্লগ আপনারা দেখেছিলেন, মানে আমি আমার শাইনি আন্টি এবং স্যারের বাড়িতে আজকে যাচ্ছি। চলুন
যাওয়া যাক তাহলে। এই যে স্যার এসেও গেছেন এবং আমরা বেরিয়ে পড়েছি। আসলে স্যার আমাকে একটুখানি কলকাতা শহরটা ঘুরিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলেন। স্যারের বাড়ি হচ্ছে শ্যামবাজারে, তো ওই জন্য একটুখানি ঘুরতে ঘুরতে আমরা নর্থ কলকাতার একটুখানি ঐতিহ্যবাহী কিছু জায়গা দেখতে দেখতে যাচ্ছিলাম। জানেন, এখানে এই যে বড় বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে নাকি অনেক সিনেমার শুটিং হয়ে থাকে। এছাড়াও এই হলো স্যারের স্কুল, অর্থাৎ স্কটিশ চার্চ। আর এই যে মিষ্টির দোকানটি দেখতে পাচ্ছেন, বা চপের দোকানটি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন, এটা নাকি স্বদেশী আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বোসের মানে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিনা ব্রিটিশদের কাছে না পৌঁছায়, এরকম গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার একটি স্থান ছিল। এই হচ্ছে দেশবন্ধু পার্ক। এখানে আমি এসেছি একটুখানি ঘুরতে। জানেন, এই পার্ক বা মাঠ যেটাই বলা হোক না কেন, এটা বেশ অনেকটা বড়। এই হচ্ছে আমার স্যার আমাকে ঘোরাতে ঘোরাতে একটুখানি নিজের ছোটবেলারও স্মৃতিচারণ করছিলেন। মানে স্যার ছোটবেলায় কিরকমভাবে এখানে আসতো, কি করতো, তারপরেতে কিভাবে খেলা করতো, কি খেলতো, সমস্ত কিছু। জানেন, এখানে আবার জিমও আছে। আমার স্যার আবার ক্লাস 11 থেকেই জিমে যেত। আর এদিকে এই মাঠটাকে আমি শুধু মাঠ বলবো না, অ্যাজ আ অলরাউন্ডার ধরা যেতে পারে। জানেন, কারণ এখানে জানেন ক্যারাটে থেকে শুরু করে জিম, আপনাদের তো বললামই, এছাড়াও সুইমিং পুলও রয়েছে এবং বিভিন্ন ক্রিকেটের সিরিজ এখানে আয়োজন করা হয়। বিভিন্ন রকমের এখানে ফাংশন হয়ে থাকে এবং দেখতেই পাচ্ছেন এখানের পরিবেশটা কি সুন্দর, সম্পূর্ণ গাছগাছালিতে ভর্তি, সবুজে সবুজ এক প্রকার বলা চলে। এই যে দেখুন, এখানে সুইমিং পুলও রয়েছে, এখানে সুইমিংয়েরও ক্লাস হয়ে থাকে। এছাড়াও এখানে আবার একটা ছোটোখাটো কিন্ডার গার্ডেনও রয়েছে, মানে কিন্ডার গার্ডেনের মাঠ রয়েছে আর কি। মানে ওখানে ওই বাচ্চাদের যেরকম ছোট ছোট সব ছোট্ট জিনিস হয় না, মানে স্লিপ, সিস, ওদিকে দোলনা, এগুলো সব এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। তো এখানে এক প্রকার এটা একটা কিন্ডার গার্ডেন। এছাড়াও এখানে আবার টেনিস খেলারও মাঠ রয়েছে, অনেক কিছুই রয়েছে। এক প্রকার এই মাঠটা ঘুরতে, মানে পুরো পার্কটা আর কি ঘুরতে আমার খুব ভালো লাগলো। আর সবুজ গাছে ভর্তি, ওটাও বেশ ভালো লাগলো। তো চলুন তাহলে, মাঠটা ঘোরা আমাদের প্রায় কমপ্লিট হয়েই এসেছে। এরপরে আমরা বাড়ির পথে রওনা দেব। তো বাড়ির পথে যেতে যেতেই আমি আন্টির সঙ্গে একটা প্র্যাঙ্ক করেছি। আন্টিকে বলেছি যে কই স্যারটা এখনো আসেনি, আর আন্টি ওদিকে টেনশনে পড়ে গেছে। এই দেখুন, বেরোনোর পরেই আন্টির রিয়াকশন। এই যে বেরোতেই আন্টি একদম রেগে বোম হয়ে গেছে যে আমি আন্টিকে মিথ্যে কথা বলেছি বলে। আর এটা শুধু আমার নয়, আমার এবং স্যার দুজনেরই প্ল্যান ছিল। আর এই হচ্ছে আন্টির গপু, যে কিনা ক্রিসমাসের জন্য একদম রেডি। আর এটা আন্টির ঘরে ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না সাজানোটা, আমার খুব ভালো লেগেছে। শুধু আন্টি নয়, স্যারও এটা সাজাতে হেল্প করেছে। খুব সুন্দর লাগছে এই সাজানোটা। বলুন আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এসেই আন্টির এই পুতুলটাকে নিয়ে আমি বসে পড়েছি, এই টেডি বিয়ারটা আর কি। এই টেডি বিয়ারটা আমার খুব পছন্দ হয়েছে, এটাকে ভেবে রেখেছি বাড়িতে নিয়ে চলে যাব। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আচ্ছা, আপনাদের কাদের কাদের পাস্তা খেতে ভালো লাগে বলুন তো? আমার হচ্ছে পাস্তা একদম ফেভারিট জিনিস, আমি পাস্তা খেতে খুব ভালোবাসি। জানেন, আন্টি এবং স্যার এরা দুজনেই হচ্ছে আমার লাইফের একজন স্পেশাল পার্সন। মা, বাবা, বাড়ির কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরেই যদি আমি কাউকে সব থেকে বেশি ভালোবেসে থাকি, সেটা হচ্ছে আন্টি এবং স্যার, এদের দুজনকেই। স্যারের সঙ্গে আলাপ হয় আমার আন্টির সূত্রে। স্যারের সঙ্গে আমার আলাপ হয় লকডাউনের আগে 2020-তে। ব্যাস তারপর থেকেই এরা দুজনে আমার লাইফের একটা স্পেশাল এবং গুরুত্বপূর্ণ পার্সন হয়ে উঠলেন। আর
এইখানে আমি এবং স্যার লাইট অফ করে ভূতের গল্প শুনছিলাম, আর অন্ধকার থাকায় ওখানের ওই ডেকোরেশনটা খুব ভালো লাগছিল। ওই যে দেখুন, ওদিকে স্যার বসে রয়েছে আর এদিকে আমি বসে বসে বেশ ভূতের গল্প শুনলাম। এরপর আমার ভূতের গল্প শুনতে শুনতে অনেকটাই দেরি হয়ে যায়, তখন আন্টির বকা দেওয়ায় আমরা উঠে পড়ি। তো এখন আমরা এবারে লাঞ্চের জন্য বসবো। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আমার আজকের লাঞ্চের মেনুতে কি আছে। তো চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমার আজকের মেনু: মাটন বিরিয়ানি, চিকেন কষা, তার সঙ্গে রসগোল্লা আর গাজরের হালুয়া। সব কটাই খেতে ছিল অসাধারণ, বিশেষ করে আন্টির হাতের ওই চিকেন কষাটা। 2000 years later. এখন বাজে হচ্ছে ওই সন্ধে 6:45 মতো, আর আমরা বেরোবো বলে রেডি হচ্ছি। তো আজকে এই জিন্স টপ আর তার সঙ্গে এই যে দুটো কানের দেখলেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, আর তার সাথে এই ব্রেসলেটটা এবং একটা বাটারফ্লাইয়ের একটা নেকলেস, মানে একটা ছোট্ট চেন মতো পরলেও পরতে পারি, সেটা এখনো ঠিক নেই। চলুন তাহলে রেডি হয়ে নেওয়া যাক। তো এই যে আমি হয়ে গেছি ফুল রেডি, আর ওদিকে আন্টি রেডি হচ্ছে। ওই যে দেখুন আন্টিকে, ইনি হলেন স্যারের মা, অর্থাৎ আমার ঠাকুমা। তো চলুন, এরপরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এরপরে বেরোনোর পালা। আজকে আমি, স্যার আর আন্টি আমরা 3 জনে বেরোবো। তো এই যে এবারে বেরোনোর পথে। তো আজকে আমরা ভেবেছিলাম প্রথমে যে পার্ক স্ট্রিট যাব, কিন্তু তারপরে তো ভাবলাম পার্ক স্ট্রিটে তো বড্ড ভিড়, আর পার্ক স্ট্রিটে তো গিয়ে শুধু আলোই দেখতে পাবো। ওই আলো দেখার জন্য আমার ঠিক পার্ক স্ট্রিট যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, ওটা তো আমি ফোনেতেও দেখতে পাইবো। এই যে দেখুন আন্টিকে, কি সুন্দর লাগছে না আন্টিকে? যে হ্যাঁ, যেটা বলছিলাম, পার্ক স্ট্রিটে তো আলো, মানে পার্ক স্ট্রিটের আলো আর কি, সেটা তো আমরা ফোনেতেও দেখতে পেয়ে যাব। তাই জন্য আমরা ভাবলাম যে আমরা বরঞ্চ একটু চার্চে যাই। শুনলাম চার্চ নাকি এই 25শে ডিসেম্বরের দিন খুব সুন্দর করে সেজে ওঠে। তো ওই জন্য আমরা চার্চের উদ্দেশ্যেই রওনা দিলাম। আর এই যে দেখুন আমার স্যারকে, কি সুন্দর লাগছে না স্যারকে দেখতে পিছন থেকে? আসলে আমরা চার্চ এই কারণেই যাচ্ছি, প্রথমত আমি সত্যি কথা বলতে ক্রিসমাসে কখনো চার্চে যাইনি, তো সেই হিসেবে কিভাবে কীরকম সুন্দর করে চার্চ সেজে ওঠে সেটা আমার কখনো দেখা হয়নি, তো ওই জন্যই যাচ্ছি। আর এদিকে আমরা এই হাতিবাগানের এই মার্কেটটা আমরা একটুখানি ঘুরতে ঘুরতে, মানে হাতিবাগান ঠিক নয়, শ্যামবাজারের এই মার্কেটটা আমরা একটুখানি ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। আর আন্টি এবং স্যার দুজনেই আমাকে একটু রাস্তা চেনাচ্ছিল। আসলে একটু বড় হচ্ছি তো, এরপরে আমাকে একা একাই যাতায়াত করতে হবে আজকের মতো। মানে আজকে যেরকম আমি শুধু হাওড়া থেকে, মানে শালকিয়া থেকে যেরকম কলকাতায় লঞ্চ পেরিয়ে এসেছি, শুধু তো এরকম নয়, এছাড়াও আরও অনেক দূর দূর আমাকে হয়তো একা একা যেতে হবে। তার জন্য রাস্তা চিনে রাখাটা খুবই জরুরি। তো সেটাই আর কি স্যার এবং আন্টি মিলে আমাকে চেনাচ্ছিল। সকালে আপনাদেরকে স্কটিশ চার্চের স্কুলটা তো দেখাচ্ছিলামই। এই যে দেখুন রাতের বেলায় এর রূপটা, কি সুন্দর আলোর রোশনাইয়ে সেজে উঠেছে এই স্কুলটা, কি সুন্দর লাগছিল দেখতে। যদিও স্যার বলল যে এটা নাকি অন্য বছরে আরো সুন্দর করে সেজে ওঠে, কিন্তু আমার তো আজকের এই সাজটাই খুব ভালো লাগলো। তারপরে আমরা চলে আসি এখানের একটি প্রদর্শনীতে। এখানেও বিভিন্ন রকমের দোকানপাট খুলেছিল। তো এখানে এরকম কাঠের জিনিসেরও দোকান ছিল, ওদিকে খেলনারও দোকান ছিল, আর তার পাশেই ছিল হচ্ছে এই চার্চটি। এই চার্চটিও ওই নর্মালভাবেই সেজে উঠেছে, এবং সামনেতে একটি পোর্ট্রে বা ফটো ফ্রেম বলা চলে, সেই জায়গাটিতে একটুখানি সুন্দর করে সাজানো হয়েছে এবং সেখানে ক্যান্ডেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওই জায়গাটিকে দেখতে খুব সুন্দর লাগছিল। চলুন
এখানটা দেখে নিয়েছি, এরপরে বেরোনো যাক। আরও চার্চগুলো দেখতে হবে। আর আপনারা জানেনই যে চার্চগুলো 8:30টার সময় বন্ধ হয়ে যায়। আর যেহেতু আমরা একটু দেরিতে বেরিয়েছি, ওই জন্য আমাদের একটুখানি তাড়াতাড়ি যেতে হবে। আর ওই চার্চটার ঠিক বাইরে এই জায়গাটাতে এইরকম সুন্দর করে একটা ক্রিসমাস ডেকোরেশন করা হয়েছে। সেটা দেখতে এত লোকের ভিড় যে ভিড় ঠেলে নিজের ক্যামেরা নিয়ে সেখানে ক্যামেরা বন্দি করাটা একটু শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তবু আমার আন্টি থাকতে আমার কোনো চিন্তা নেই, আন্টি আমাকে ঠিক ক্যামেরা ধরার জায়গা দিয়ে দিয়েছে। চলুন, ওইটা দেখে নিয়েছি, এরপরে আমরা বেরোচ্ছি আমাদের পরবর্তী চার্চের উদ্দেশ্যে। এই যে ডাফ চার্চ, আমরা এখন এসেছি এই ডাফ চার্চটি দেখতে। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। চলে আজকে বড্ডই ভিড়, আলো এবং ফুলেতে বেশ সুন্দর সেজে উঠেছে এই চার্চটি। এই চার্চটি 1948 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। চলুন এবারে একটুখানি ভিতরে যাওয়া যাক। জানেন, চার্চ পরিদর্শন করতে করতে আমার একটা জিনিস মাথায় আসে হঠাৎ করে। আচ্ছা, প্রথম ক্রিসমাস কবে সেলিব্রেট হয়েছিল? সেই প্রশ্নের উত্তর জানতে আমি যখন ইন্টারনেটে যাই এবং সার্চ করি, সেখান থেকে জানতে পারি যে 336 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ক্রিসমাস পালিত হয়। তারপরে ওইটাই স্ক্রল করতে করতে আমি জানতে পারি যে ক্রিসমাস আসলে যীশু খ্রিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় না। আসলেই যীশু খ্রিস্টের জন্মবার্ষিকীর সঙ্গে ক্রিসমাসের কোনোই সম্পর্ক নেই। আসলে ক্রিসমাস পালিত হয় অন্য কারণে। রোমের এক রানী স্যাটালেনিয়া, তিনি এই উৎসবটি পালন করা শুরু করেন। আসলে তখন এর নাম ক্রিসমাস ছিল না। তিনি রোমের দেবতা স্যাটার্নকে উৎসর্গ করে একটি উৎসব পালন করা শুরু করেন। ওই সময় রোমের বিভিন্ন সমস্ত পরিবারের লোকজন সমবেত হয়ে গিফট আদান প্রদান, খাওয়া দাওয়ার মাধ্যমে এই উৎসবটি পালন করত। পরবর্তীকালে এই উৎসবটি সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং এটি আমাদের সকলের প্রিয় ক্রিসমাসে পরিণত হয়। আজকের এই ছোট্ট ইনফরমেশনটা ইন্টারনেটের দৌলতেই আমি পেলাম এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের চার্চ ঘোরাও কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এলাম আড়িতলাতে। এখান থেকেই আবার আমরা লঞ্চে করে চলে যাব হাওড়াতে। আজকের এই দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। এসেই গেছে আমাদের বাহন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।